ডিস্ক প্রলাপস হলে শরীরে কি ঘটে, অর্থাৎ শরীরের ভিতরে কি কি ধরনের পরিবর্তন হয়, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম। আমি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং স্পাইন সার্জন, পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর। আসুন জেনে নেই ডিস্ক প্রলাপস বা পিএলআইডি হলে বা ডিস্কটা পিছনে বেরিয়ে গেলে বা জেলি পিছনে বেরিয়ে গেলে শরীরে কি ধরনের পরিবর্তন হয়। দুই ধরনের পরিবর্তন হয়, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। শারীরিক কি পরিবর্তন হয়? যখন ডিস্ক প্রলাপস হলো তখন তো আপনার নার্ভে গিয়ে আঘাত করলো, অর্থাৎ পায়ের দিকে যে নার্ভ যায়, সায়াটিক নার্ভ বা পিএলআইডি হওয়ার জন্য দায়ী যে নার্ভ, যেটা পায়ের পেছন দিক দিয়ে যায়, সামন দিক দিয়ে যায় না, সেই পায়ের দিকে যে নার্ভ, সেই নার্ভের উপর একটা চাপ পড়ে। নার্ভের উপর চাপ পড়লে এবং ডিস্কটা যদি বেরিয়ে যায়, নার্ভের উপর চাপ পড়লে কি কি পরিবর্তন ঘটে? নার্ভটা ইনফ্লামেশন হয়, অর্থাৎ নার্ভের যে রুট বা শেকড়ের ওখানে চাপ পড়েছে। ডিস্ক প্রলাপস কোথায় হয়? জাস্ট কোমরে তো হয়, কোমরে যদিও হয় কিন্তু লক্ষণগুলো পায়ের দিকে চলে যায়। তার মানে পায়ের দিকে ঝিনঝি, অবশ, ব্যথা এগুলো চলে যায়। কোথায় প্রবলেমটা? কোথায়? কোমরে। কোমরে কোথায়? পায়ের দিকে যে নার্ভটা যাচ্ছে সেই নার্ভের যে শেকড় রুট, অর্থাৎ কোমরে যেখান থেকে পায়ের নার্ভ হতো, ওই শিকড়ের উপর চাপটা পড়ে ডিস্কের মাধ্যমে, ফলে নার্ভের একগুলো পরিবর্তন হয়। সেটা তার মধ্যে নার্ভের মেইন যে পরিবর্তন, সেটা হচ্ছে নার্ভের মধ্যে ইনফ্লামেশন ঘটে। ইনফ্লামেশন মানে হচ্ছে কিছু ইনফ্লামেটরি কোষ চলে আসে, অর্থাৎ সেখানে রেডনেস, লাল হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, ফুলে যায় এবং ব্যথা হয়ে যায়। এটা হচ্ছে ইনফ্লামেটরি চেঞ্জ। আমরা কি আলোচনা করছি? ডিস্ক প্রলাপস হলে শরীরে কি কি পরিবর্তন? একটা হচ্ছে নার্ভের পরিবর্তন, ইনফ্লামেটরি চেঞ্জ, মানে নার্ভ ফুলে গেল, নার্ভের চারপাশে সোয়েলিং হলো। একটা হলো কম্প্রেসিভ চেঞ্জ, কম্প্রেশন, যে ডিস্কটি পেছনে গিয়ে চাপ দিল কার উপর? নার্ভের উপর। তার মানে নার্ভের উপর চাপ দেওয়ার পরে নার্ভের ইনফ্লামেশন হলো। ইনফ্লামেশন তো কিছুদিন পরে চলে যেতে পারে, যেটা আমরা ওই যে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিলে চলে যায়। ইনফ্লামেশন চলে গেলেই কি আপনি ভালো হয়ে যাবেন? না, ইনফ্লামেশন থাকবে না নার্ভের, মনে করেন। কিন্তু এই যে ডিস্ক যে বেরিয়ে এসে নার্ভের উপর যে বসে আছে, নার্ভের শিকড়ের উপর যে বসে আছে, এই বসে থাকাটাও একটা পরিবর্তন। তাহলে দুটো পরিবর্তন, একটা হলো ডিস্ক বেরিয়ে গিয়ে নার্ভের উপর চাপ দেওয়া, আর দুই হচ্ছে নার্ভের উপর চাপ দেওয়ার কারণে ইনফ্লামেশন হয়ে যাওয়া। ইনফ্লামেশন 1.5 মাসের মধ্যে এমনি চলে যায়, এমনিতেই ভালো হয়ে যায়। পরে কিন্তু আর ইনফ্লামেশন থাকে না, কিন্তু আপনার পিএলআইডি থাকে। মানে ইনফ্লামেশন বা নার্ভের সোয়েলিং থাকলো না, কিন্তু ডিস্ক প্রলাপস থাকে। তাহলে দুটো পরিবর্তন, দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আলাদা। কেন ইম্পর্টেন্ট দুটো? যে যখন ইনফ্লামেশন থাকে তখন তো আমরা স্টেরয়েড ইনজেকশন দিলে কাজ করে, বা আপনি রেস্ট নিলে কাজ করে, বা কোল্ড থেরাপি কাজ করে, হিট থেরাপি কাজ করে, আকুপাংচার কাজ করে, ব্যথার ওষুধগুলো কাজ করে। যখন ইনফ্লামেশন নাই, বিশ্বাস করেন, তখন এপিডুরাল কাজ করে না, আকুপাংচার কাজ করে না, সেখানে ব্যথার ওষুধও কাজ করে না, কিচ্ছু কাজ করে না। কেন কাজ করে না? কারণ তখন তো আর ইনফ্লামেশন নাই, তখন মেকানিক্যাল প্রবলেম। ওই যে ডিস্ক যেটা চাপ দিয়ে আছে, এখন ডিস্কটাকে কি করতে হবে? আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ ডিস্কের যে চাপটা পিছন দিকে বেরিয়ে গেছে, এটাকে আমরা ধাক্কা দিয়ে হোক বা যেভাবেই হোক বা অপারেশন করে হোক, এটা ওই যে চাপ মুক্ত করতে হবে, নার্ভের উপর চাপ মুক্ত, দুটো কাজ। এবং সেক্ষেত্রে অপারেশন করতে হবে। যখন ইনফ্লামেশন নাই কিন্তু পায়ে ঝিনঝি, জ্বালা পড়া সবই আছে, তখন অপারেশনটা বাধ্যতামূলক হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা শরীরের পরিবর্তন। আর কি পরিবর্তন হয়? ডিস্ক প্রলাপস হওয়ার জন্য শরীরের পরিবর্তনগুলোর মধ্যে আর একটা হয়, পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। এবং এটা প্রায়শই আমরা দেখি যে তার ফুট ড্রপ হয়ে গেছে, অর্থাৎ পায়ের পাতা প্যারালাইসিস হয়ে গেছে। ডেঞ্জারাস না? পায়ের পাতা প্যারালাইসিস হয়ে গেছে, এটা কি সহজে মেনে নেওয়া যায়? কেন জানি বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়। মানে আমার পায়ের পাতা প্যারালাইসিস হয়ে গেছে, পায়ের আঙুলগুলো উপরে উঠাতে পারছি না, এটা কিভাবে মানুষ স্বাভাবিকভাবে মেনে নেয় মাসের পর মাস, বছর পর বছর? এটা আমার ব্রেইনে খেলে না। আমার হলে কি আমি মানতে পারতাম? আসলে যখনই আপনার পায়ের প্যারালাইসিস হয়ে গেল, ফুট ড্রপ হয়ে গেল, পায়ের পাতা, পায়ের আঙুলগুলো উঠাতে পারছেন না, স্যান্ডেল পা থেকে খুলে যাচ্ছে, পা হাঁটার সময় ছেঁচড়ে যাচ্ছে, মাটির সঙ্গে ছেঁচড়ে যাচ্ছে, তখনও অনেক রোগী দীর্ঘদিন অপেক্ষা করে, অপারেশন করতে ভয় পায়। আসলে তখন অপারেশনটা বাধ্যতামূলক করতে হবে, দ্রুত বিহিত করতে হবে। আর বসে থাকার সময় নাই। শারীরিক পরিবর্তন শেষ। মানসিক পরিবর্তন কি? মানসিক পরিবর্তন হয় পিএলআইডি হলে মানসিক মারাত্মক কিছু পরিবর্তন। কোনো রোগী বলে যে আমি আর বাঁচতেই চাই না, আমার এই জীবন রেখে লাভ নেই, এইরকম ডিসিশন পর্যন্ত নিতে চায়। এটা খুব ডেঞ্জারাস। সুতরাং পিএলআইডি রোগীর মানসিক যে প্রভাব,
প্রথমেই এই যে দীর্ঘমেয়াদী ব্যথার জন্য সে কিছুদিন পরে প্রথম দিকে খুব অ্যাংজাইটিতে ভোগে, মানসিক চাপ, টেনশন। কিছুদিন পরে 1.5 মাস 2 মাস পরে আর টেনশন অ্যাংজাইটি না, তখন ডিপ্রেসড হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে যে আমার বোধহয় আর ভালো জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না, আমার বোধহয় আর সুচিকিৎসা হবে না, আমি বোধহয় আর অপারেশন ছাড়া ভালো হতে পারবো না। তখন সে ডিপ্রেসড হয়। একটা হচ্ছে যে অ্যাংজাইটি কিন্তু হচ্ছে টেন্স, ওটা এক জিনিস, আর ডিপ্রেসড একদম হতাশ হয়ে যায়। এটা একটা মানসিক প্রভাব। আরেকটা মানসিক প্রভাব পড়ে পরিবার থেকে। পরিবারে কেউ যেন গায়ে লাগায় না যে এত বড় একটা সমস্যা হয়েছে, পরিবারে কেউ তার জন্য একটু হলেও সমব্যথী হচ্ছে না, তখন সে আরো ডিপ্রেসড হয়ে পড়ে। সে ব্যথার কথা বলছে কিন্তু কেউ যেন ওটা গা লাগাচ্ছে না। কারণ কি? কারণ তারাই বা কত শুনবে একটা ব্যথার কথা। একটা রুগী বাড়িতে থাকলে মাসের পর মাস শুধু ব্যথা ব্যথা ব্যথা, ঝেলি অবশ, হাঁটতে পারি না, বসতে পারি না, সঠিকভাবে নামাজ পড়তে পারি না, এগুলো যখন বলে, মানুষ তো পরিবারে যারা থাকে তারা কতই আর শুনবে। 1 মাস 1.5 মাস পরে তারা শুনতে তখন শোনে ঠিকই, কষ্ট পায় ঠিকই, কিন্তু কোনো রিয়াকশন করে না, কোনো অনুভূতি প্রকাশ করে না। আচ্ছা ঠিক আছে, ব্যথা আছে, ঝিঝি আছে, কত আর শুনবো, চিকিৎসা তো চলছেই। তখন যখন কেউ গায়ে লাগায় না, তখন এই রোগীটা মানসিকভাবে মারাত্মকভাবে ডিপ্রেসড হয়ে পড়ে, ডিপ্রেসড, হতাশ। এবং ওই পরিস্থিতিতে মানুষ তার জীবন রাখাচ্ছে না রাখাই ভালো এরকম মনে করে। এটা এই মানসিক প্রভাবটা কিন্তু আমাদের। এবং আরেকটা মানসিক সমস্যা হয়, বা মানসিক না, এটা শারীরিকই বলা যেতে পারে, হ্যাবিচুয়াল পেইন হয়ে যায়। দীর্ঘদিন ব্যথা ভুগতে হয় কি, যে পিএলআইডি রোগীদের ব্যথা যেন হ্যাবিট হয়ে যায়, অভ্যাসে রূপান্তর হয়ে যায়। এই ব্যথা থাকবে, এটাই হলো আমার একটা অভ্যাস। ওই অভ্যাস নিয়েই দৈনন্দিন কাজকর্ম করতেই থাকে। সে ধরেই নেয় যে আমার ব্যথা ভালো হবে না। হয়তো তার পিএলআইডি ভালো হয়ে গেছে, হয়তো ডিস্ক আগের জায়গায় চলে গেছে, হয়তো ডিস্কের ইনফ্লামেশন ভালো হয়ে গেছে, কিন্তু মানসিকভাবে সে কিন্তু ব্যথামুক্ত নয়। তার দৈনন্দিন সমস্ত কাজেই শুধু ব্যথাই পেতে থাকে। এটা মানসিকভাবে অনেকে যে এটা হয়, এটা আবার অনেকে বিশ্বাসও করতে চায় না, কিন্তু আমাদের বইয়ে লেখা আছে যে দীর্ঘদিন পিএলআইডি ব্যথা থাকলে কিন্তু এই হ্যাবিচুয়াল পেইন হতে পারে। এই হলো পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস হলে শরীরের উপরে কি কি প্রভাব পড়ে। একটা শারীরিক আমরা বলেছি, একটা মানসিক। শারীরিক প্রভাবকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা ইনফ্লামেটরি বা ফুলার জন্য নার্ভের, একটা হলো ডিস্কের জন্য আলাদা, এবং দুইটার ট্রিটমেন্টও আলাদা, দুইটার প্ল্যানিংও আলাদা। অতএব পিএলআইডি যদি হয়ে থাকে, ডিস্ক প্রোলাপস, পিএলআইডি, ডিস্ক হার্নিয়েশন, সব কিন্তু একই ভাষা, সায়াটিকা একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম। তাহলে যদি কারো পিএলআইডি হয়ে থাকে, আসলেই আপনাকে যদি হোম ট্রিটমেন্টে আপনার ভালো হয়ে যায়, ব্যথা মুক্ত হয়ে যায়, ঝিঝি মুক্ত হয়ে যায়, তাহলে কোনো চিন্তা নাই। কিন্তু না হলে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, এবং ডক্টর হলে অবশ্যই সেটা স্পাইন সার্জন, নিউরো সার্জন, এদের পরামর্শ। আসল কথা হচ্ছে যে এটা যেহেতু মেকানিক্যাল রোগ, এর চিকিৎসাটা হতে হবে মেকানিক্যাল ডক্টরদের কাছে। মেকানিক্যাল ডক্টর কারা? যারা নিউরো সার্জন, স্পাইন সার্জন, তারা। এটাইতে আপনার ঔষধ দিয়ে নয়। ঔষধ দিয়ে মেকানিক্যাল প্রবলেমটা দূর করা একটু টাফ। কিছু ক্ষেত্রে সম্ভব, ওই যে ইনফ্লামেশন থাকলে কিছু সম্ভব, কিন্তু এমনি ওষুধ দিয়ে কিন্তু ছাড়ানো খুব মুশকিল। তখন তাকে ব্যায়াম দিতে হয়। আমরা ইয়োগার কথা বলি, ফিজিওথেরাপি করতে হয়, এবং ফিজিওথেরাপি কিন্তু সারা পৃথিবীর ব্যাপী প্রচলন আছে। এটা কিন্তু বাংলাদেশে শুধু নয়, বা এটা কোনো কুসংস্কারও নয়। ফিজিওথেরাপি দারুণ একটা চিকিৎসা পিএলআইডির জন্য। বাংলাদেশে হয়তো এক্সপার্ট কম যে পিএলআইডি চিকিৎসার জন্য, কিন্তু ফিজিওথেরাপি একটা দারুণ চিকিৎসা। যদি আপনার পিএলআইডি থাকে এবং যদি দীর্ঘদিন 1.5 মাসের বেশি পায়ের দিকে ঝিঝি, অবশ, ব্যথা, জ্বালাপোড়া থাকে, ভালো হচ্ছে না, অবশ্যই আবারও আপনাকে সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিতে হবে। কারণ আমরা বলেছি যে কোনো বড় সমস্যা হলে আপনি একই বিষয়ের বিশেষজ্ঞ অন্তত 3 জন দেখাবেন, অর্থাৎ ওপিনিয়ন নেবেন। ফার্স্ট ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিয়ে দ্রুত পিএলআইডি মুক্ত হতে হবে। অযথা দেরি করলে আপনার একটা স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। পিএলআইডি সম্বন্ধে আপনি আরো জানতে আমাদের কমেন্টস করেন, নিচে কমেন্টসে আপনি নিজের বক্তব্যগুলো পেশ করতে পারেন, নিজের প্রবলেমগুলো আমাদেরকে জানাতে পারেন, অথবা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপডেটেড নলেজগুলো আপনি পেতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।